হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। খুব দুঃখ টন্দীপের দুটো হাত, দুটো পা, একটা নাক, দুটো কান, একটা মুখ, দুটো চোখ থাকার জন্য। মাথাও একটা বলতে ভুলে গেছে, কিন্তু আমি বলি 10টা মাথা হলে কি বেশি খুশি হতো? যাই হোক, 10টা মাথা না থাকেও যা সব ফন্দি ফিকির করে চলেছে, তারপরেও ওর এই অসহায়তা, এই কাঙালপনা জাস্ট নেওয়া যাচ্ছে না। বাড়ির সব কাজ তাকে করতে হয়, সব কাজ করুক না করুক কাজের দেখভাল করতে হয়, অর্থাৎ সবার কাজ ভাগ করে দিতে হয়। তারপরে যেটা মেইন সোর্স ব্লগিং, তাকে সবটা করতে হয়। ভাই, যারা ব্লগার তারা তো নিজের কাজ নিজেরাই করে, অর্থাৎ ভিডিও করা থেকে, এডিটিং করা থেকে, পাবলিশিং থেকে, এভরিথিং, কন্টেন্ট বাছাই থেকে শুরু করে, এটাই তো তোমার কাজ। সেই নিজের কাজটাকে তুমি ভার মনে করছো, অর্থাৎ তোমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ তুমি বুঝতে পারছো, এই 9 মাস আগেও যে তোমার পার্টনার ছিল, জীবনের কথা ছেড়ে দাও, অন্তত কাজের পার্টনার ছিল, তার অভাবটা তুমি অনুভব করছো। তোমার কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, কারণ কিছু হলেও কিছুটা সুবিধা তো তুমি পেয়েছো। কিছু কেন, ম্যাক্সিমাম সুবিধাটাই তুমি আদায় করে নিয়েছো। সে চাক আর না চাক, তুমি জানতে সে কতটা তোমার কাজে লেগেছিল। কিন্তু কি করবে বলো, ওই কাঁঠালের মতো ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তুমি জানছো যে কাঁঠাল আজকাল লোকেরা বেশি খেতে পছন্দ করে না, বা কত পার্সেন্ট লোক ভালোবাসে বা কত পার্সেন্ট লোক খায় না, ঠিক আছে? তার মধ্যে তোমরাও একজন। সেইখানে তুমি বুঝতে পারছো সেই কাঁঠাল হওয়ার আগের মুহূর্ত, অর্থাৎ এঁচোড়টা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভ্যালুয়েবল ছিল, সেই সময়টাকে তুমি পেরিয়ে চলে এসছো। অর্থাৎ এখন তোমাকে প্রাইসলেস অবস্থাতে এই জিনিসটাকে বিক্রি করতে হবে, অর্থাৎ তার প্রকৃত মূল্যটা তুমি পেতে পারবে না। এক্স্যাক্টলি, তোমার লাইফটাও ওই কাঁঠাল আর এঁচোড়ের মধ্যেই আটকে গেছে। অর্থাৎ যে জীবনটা তুমি ভাগ্য বলে, ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনে তুমি পেয়েছিলে, সেটাকে তুমি টিকিয়ে রাখতে পারোনি। একটা ছেলের কাছে এটা কিন্তু ভীষণই একটা মানে কি বলবো, অক্ষমতার পরিচয়, যে তার সংসারকে সে টিকিয়ে রাখতে পারেনি। কারণ অনেকটা দায়িত্ব কিন্তু তার উপর বর্তায়, তার অর্ধাঙ্গিনীকে অর্থাৎ স্ত্রীকে তার কাছে ধরে রাখার জন্য। এরপর এই ধরে রাখার উপরেই তার স্ত্রীর পুরো মানে জীবনটাকে উৎসর্গ করা, যেটাকে বলে সংসারের প্রতি, সেইটা কিন্তু নির্ভর হয়ে পড়ে। যাই হোক, তোমার কাঁঠাল এঁচোড় এটা নিয়ে যে দুঃখ, সেই জিনিসটার মাধ্যমে আমার এটা মনে হলো, এবং এটাই হওয়া স্বাভাবিক। কারণ সময়ের জিনিসের মূল্য যদি মানুষ সময় না বোঝে, তাহলে অনেক পরে সেই জিনিসটা আর বুঝে কোনো কাজে আসে না। এক্স্যাক্টলি তাই হয়েছে। কাজেই তোমাকে এখন ওই ঘাটেকা সওদা ওটাই করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ নিজের হাতে, নিজের চোখের সামনে তোমার নিজের সিদ্ধান্তে জিনিসগুলো ঘটছে। অর্থাৎ এঁচোড় অবস্থাটা তুমি দেখেছো, তারপরে ওটা এখন কাঁঠাল অবস্থায় এসে পড়েছে। কাজেই তোমার কিচ্ছু করার নেই, ওই অবস্থাটা তোমাকে ঝেলতে হবে। এক্স্যাক্টলি সেই অবস্থায় এখন তুমি পড়েছো, তোমার স্ত্রীকে পরিত্যাগ করে সেই অবস্থাটা তোমাকে বয়ে নিয়ে চলতে হবে সারাটা জীবন, ঠিক আছে? এরপরে ভবিষ্যৎ, অনেক কিছু, অনেক জিনিস, অনেক পরিকল্পনা, অনেক সিদ্ধান্ত, সেগুলো তো পরের কথা, পরে আসবে, এক এক করে আসবে। কিন্তু এখন এই মুহূর্তে, এই দিনে দাঁড়িয়ে এই কথাগুলোই আমারও মনে হচ্ছে, এক্স্যাক্টলি টন্দীপেরও মনে হচ্ছে। হ্যাঁ, যাদের মনে হচ্ছে না বা যার মনে হচ্ছে না, টন্দীপের মার মনে হচ্ছে না। আমার দেখো, একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আজকে যদি টন্দীপের মা যেরকম, সেরকমটা যদি না হতো, টন্দীপের জীবনটা কিন্তু এরকম হতো না। এক্স্যাক্টলি দেখো, ছেলে মেয়েরাই ভুল করে, মানে বাচ্চারা মানে যারা আমাদের থেকে ছোট, তাদের যত বয়সী হয়ে যাক না কেন, তারাই ভুল কাজ করবে। আর আমরা যেহেতু সিনিয়র অভিভাবক, সেক্ষেত্রে আমাদের কিন্তু দায়িত্ব বর্তায় তাদের ভুলটাকে সঠিক করে দেওয়া, বা তারা যেটা বুঝতে পারছে না সেটা তাকে বুঝিয়ে দেওয়া। আজকে টন্দীপের কম বয়স হলো না। দেখো, আমি ওকে অপছন্দ করি, এক্স্যাক্টলি আপাত মস্তক অপছন্দ করি। কেন? ওর অনেক ভুল সিদ্ধান্ত, অনেক ফন্দিপিকির, অনেক মানে কূটনীতি, যেগুলো আমার ঠিক কেন কোনো সময় পছন্দ হয়নি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা তো যে ইনসিকিউরিটিটা ওর স্ত্রীকে দিয়েছে, সেটা জাস্ট টলারেট করা যায় না। কিন্তু তারপরেও কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে, মনের থেকে বলছি, যে ওর জন্য আমার একটু হলেও দুঃখ হয়। হয় কেন হয়? কারণ এই মার জন্য। টন্দীপের যে মা, সে উনি নিজের হাতে ছেলের যে জীবনটা ছেলেকে উনি দান করলেন, একটা সময় আসবে এই ছেলেই তার মাকে দোষারোপ করবেই। কারণ উনি পারতেন, উনি অনেক কিছু পারতেন, উনি চাইলে অনেক কিছু পারতেন। মারা মানে পারে না এমন কোনো কাজ নেই, এটা আমি মনে করি। হ্যাঁ, একেবারে অসম্ভব জিনিসটাকে আমি সম্ভব করার কথা বলিনি। উনি অনেক কিছু করতে পারতেন, কারণ ওনার হাতেই পুরোটা ছিল। কারণ বড়রাই ছোটদের সব রকম অপরচুনিটি দেয়, তাদের কন্ট্রোল করে,
তাদেরকে ছেড়ে দেয় তাদের মতো জীবনে। এবার সেই জীবনটায় যদি তারা সমস্যায় পড়ে, নিশ্চয়ই বড়রা আছে, বড়দের কাছে আমাদের যেতে হয়, তাদের অভিমত নিতে হয়, তাদের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনটা অচল। এটা একদম, এটার কোনো মানে কি বলবো, তর্কই বিতর্কর মধ্যেই নয় এই বিষয়টা। এটা 100% সত্যি। কিন্তু সেই বড়রা যদি নিজেদের সুবিধার্থে ছোটদের জীবনটাকে দাওয়ে লাগিয়ে দেয়, তখন সেটাকে কীরকম দাঁড়ায়, কীরকম মনে হয় যে আমি ভালো থাকবো, আমার মনে হচ্ছে এটা ভালো, বা আমার কথা মতো সংসারটা চলবে, বা আমি আমার সংসারটাকে হাতছাড়া করব না। এই যে মানসিকতা, এর থেকেই কিন্তু একটা ছেলের, মানে সেই ভদ্রমহিলার যদি এইরকম মেন্টালিটি থাকে, তাহলে তার ছেলের জীবনটা কিন্তু তছ নছ হয়ে যায়। এর প্রকৃষ্ট উদাহরণ টন্দীপের লাইফ। একটা মার ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে, একটা মায়ের কথার মূল্য রাখতে গিয়ে, বা একটা উল্টো দিক দিয়েও যদি বলি, ছেলে কি করছে না করছে সেটা মা দেখেও আনদেখা করছে, সেটা দেখেও মা সেটাকে ঠিক করছে না বা ভালো বুদ্ধি দিচ্ছে না। এই যে জিনিসটা, এটা কিন্তু মায়ের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারছি, এবং ভবিষ্যতে এই জিনিসটার ফলাফলটা, রেজাল্টটা ভীষণ খারাপভাবে আসবেই। কারণ আসল বয়সটা, আসল সময়টা কিন্তু টন্দীপের বেরিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি টন্দীপ এটা মানে কি বলবো, রিয়েলাইজ করছে, কিন্তু কিছু করার নেই, আর কিচ্ছু করার নেই। ওই যে বলে না, মুখের কথা আর বন্দুকের গুলি একবার যদি বেরিয়ে গেছে, বা হাতের তীর একবার যদি বেরিয়ে গেছে, সেটা সে তার সেই সঠিক ঠিকানাতেই গিয়ে পৌঁছবে, সেটা আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। এক্স্যাক্টলি তাই হয়েছে, এবং এর ফলে যে কতগুলো জীবন নষ্ট হয়ে গেল, এই ভদ্রমহিলা অর্থাৎ টন্দীপের মা একদিন না একদিন এটা রিপেন্স করবে। কারণ উনি নিজের হাতে ওনার ইহজীবনে যে পাপগুলো উনি করলেন, বলে না কর্মফল যে জীবনে তুমি করেছো সেই জীবনেই ভোগ করে যাবে, সেটা ওনাকে ভোগ করতে হবে। কারণ আমি জানি না কোন মনোবলে উনি এই বয়সে এসে এই রকমভাবে লাইফ কাটাতে পারেন। কি করে দেখতে পারেন যে তার একটা ছেলে তার গৃহস্থ জীবনটা নষ্ট করে ফেলছে? কি করে দেখতে পারেন একটা বাচ্চা শিশু তার মাকে ছাড়া বাঁচছে? উনি কি পারবেন মায়ের পুরো জিনিসটা ওই বাচ্চাটাকে দিতে, মার কেয়ারিংটা দিতে? কখনো পারা সম্ভব না। আমরা যে অল্প বয়সে যেভাবে আমাদের বাচ্চাকে মানুষ করতে পারি, একটা এজ হয়ে গেলে, যখন আমাদের ঠাকুমা দিদিমা হওয়ার এজ এসে যায়, তখন কি আমরা সেই সময় নাতি নাতনি মানুষ করার সময় কি নিজের ছেলে মেয়েকে মানুষ করার মতো সেই টেনাসিটিটা পেতে পারি না কিন্তু। এক্স্যাক্টলি এই জিনিসগুলো কিন্তু ক্রমশ আসবে। যত সমস্যা আসবে তত মনে হবে কেন এটা করলাম, কেন এটা হলো। এটা না হলেও তো পারতো। কারণ সমস্যা আসতেই থাকবে, এবং এর জটিলতা বাড়বে, বই কমবে না। বোঝাতে পারলাম আশা করি। একটা দেখো, ছোট কথা থেকে কতগুলো কথা আমরা আলোচনার বিষয়বস্তু করে ফেললাম। এটাই হয় যদি আমরা খুব গভীরভাবে জিনিসটাকে ভাবি, এইগুলো আমাদের মনে চলে আসে। আচ্ছা, টন্দীপের কথাতেই আসি। আজকের ব্লগিংয়ে যেটা ডেইলি ব্লগ তো দেখায়, সেটা তো তোমরা দেখে নাওই। ওই আমার ঢেপসির মতো পার্ট বাই পার্ট বলতে ইচ্ছা করে না। এই খেলো, এই ঘুমালো, এই গেল, এই হাঁটলো, এইগুলো ও কন্ট্রোভার্সির বিষয়বস্তু নয়, বা আমি কোথাকার কোনো খেলার রিপ্লেও করছি না। কাজে আমি সেইভাবে বলতে ভালোবাসি না। যে জিনিসটা আমার মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে আমার বলা উচিত। আমার গতকালকের ভিডিওতে আমি ওই বাচ্চাটার যে পেরেন্টস টিচার মিটিং হয়েছিল, তাতে বলেছিলাম যে কাউন্সেলিংয়ের যে পার্ট, সেটা নিয়ে কিছু বক্তব্য রেখেছিলাম। তাতে আমি বলেছিলাম বাচ্চাটার কিন্তু এখন একটা প্রাইভেট টিউটার প্রয়োজন। হ্যাঁ, এখন কেন, কিছুদিন আগে থেকেই প্রয়োজন ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেটা নিয়ে আজকে টন্দীপ বক্তব্য রেখেছে যে ও প্রাইভেট টিউটার পাচ্ছে না। প্রাইভেট টিউটার পাচ্ছে না, এটা অদ্ভুত জিনিস ও বলল। কারণ এটা জানি না ওকে কেউ বুঝিয়েছে না ও কারোর কাছ থেকে শুনেছে। কারণ আমরা যে ফেসটা থেকে এই ধরনের কথা বলি, সেটা আমি একটু আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, ফার্স্টে বলি বাচ্চাটার বয়স কত। বাচ্চাটার বয়স 3+, 4 এখনও হয়নি, 3.5 বছর। ঠিক আছে, এইবার 3.5 বছর হয়ে গেছে, তাহলে 3+ বলাই ভালো। এইবার দেখো, এই বয়সী বাচ্চার যেটাও বলতে চাইলো যে টিচাররা বাড়িতে এসে পড়াতে চাইছে না, তারা নিজের বাড়িতে পাঠাতে বলছে। ঠিক আছে, আচ্ছা, এটা হয় কি হয় না সেটা পরে বলছি। তারপরে বলছে বাচ্চাদের গ্রুপে পড়াচ্ছে, অর্থাৎ অনেক বাচ্চা মিলে একটা জায়গায় পড়াচ্ছে, সেই জন্য বাড়িতে পাঠাতে বলছে। এটা না একটু বড় বাচ্চাদের হয়, অর্থাৎ এত ছোট বাচ্চাদের হয় না। যেটা স্কুলে হয় সেটা প্রাইভেট টিউটাররা এই ছোট বাচ্চা বা কোনো পেরেন্টসই এরকম ছোট বাচ্চাকে, যাদের অক্ষর জ্ঞান মোটামুটি বা হয়ইনি পুরোটা, তাদের ক্ষেত্রে হয় না। এটা যারা এমনি টিউশন দেয়, মানে ক্লাস 1, 2 পর থেকে যেসব বাচ্চারা আছে, তাদের ক্ষেত্রে হলেও হতে পারে এখনকার দিনে, কিন্তু একদম ছোট বাচ্চাদের এটা হয় না।
তো সেক্ষেত্রে বলছে যে বাচ্চাকে বাড়িতে এসে কেউ পড়াতে চাইছে না, তাকে গিয়ে দিয়ে আসতে হবে, এবং বাচ্চাটা একা পড়তে চায় না, ওখানে গার্জিয়ানকে বসে থাকতে হবে। এটা ওর প্রবলেম হচ্ছে। তা এটা প্রবলেম হওয়ার তো কোনো কারণই নেই, কারণ আমরা দেখেছি দিনের বেলা ছেলেটা স্কুলে যায়, তা স্কুলে যাওয়ার ওই সময় তো টিউশন দিতে পারবে না, তাকে দিতে হলে তোমার ইভিনিং টাইমেই দিতে হবে বা বিকেলবেলাতে দিতে হবে। তা সেই ক্ষেত্রে যাবে, বাবা গিয়ে বসে থাকবে, পড়াবে কতক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। তাহলে বাবা সেই সময়টাকে স্পেন্ড করতে যাচ্ছে না বাচ্চাটার পড়ানোর জন্য। যদি এই সমস্যা হয় যে বাচ্চাকে দিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে কেন ঠাকুমা কী করছে, ঠাকুমাও তো নিয়ে যেতে পারে, খুব দূরে নিশ্চয়ই হবে না, কাছাকাছি হবে। যদি দূরে হয় তাহলে বাবাকেই যেতে হবে, যেহেতু এদের বাইক ফেসিলিটি আছে, না যাওয়ার কোনো কারণ নেই। দিনের বেলা ঘরে বসে ঘুমোনো বা গ্যাজানোর থেকে বাচ্চাকে পড়তে নিয়ে যাওয়া ফার ইম্পর্টেন্ট, ঠিক কিনা? তাহলে এই সমস্যাটা যেটা ও তুলে আনছে, এটা কিন্তু ধোপে টিকছে না। আর সেকেন্ডলি, ছোট বাচ্চাকে তুমি প্রাইভেট টিউটার পেতেই পারো, তোমার বাড়িতে এসে পড়াবে, তোমার একটু বেশি পয়সা লাগবে। তা বাচ্চার জন্যই সব কিছু, বাচ্চার জন্যই ব্লগিং, বাচ্চার জন্যই বাঁচা, বাচ্চার জন্যই সারা জীবন বাবা উৎসর্গ করেছে। তাহলে সেই বাচ্চার জন্য 2 পয়সা বেশি দেবে, কত বেশি দেবে? ওরা তো ডেইলি ব্লগিং প্রচুর ইনকাম করে, সেখানে বাচ্চার পড়াশোনার কাছে নেগোসিয়েশন আসে কোথা থেকে? সে যেটা নেবে বা যেটা চাইবে, নিশ্চয়ই বেশি পয়সা দিলে অবশ্যই আসবে টিউটর, এটা কোনো কথাই নয়। হ্যাঁ, এই বয়সী বাচ্চাকে খুব বেশি দিন টিউটরের কাছে দিতে হয় না, বছরখানেক দিলেই আমার মনে হয় ওর একটা অভ্যাস তৈরি হয়ে যায়। তারপর নেক্সট তোমার স্কুলটা যদি ভালো দেয়, আস্তে আস্তে গ্রুমিংটা তৈরি হতে হতে থাকে। আরে বাচ্চার পেছনে প্রচুর খাটতে হয়, আজকালকার পড়াশোনাটাই হয়ে গেছে কস্টলি। আমাদের সময়কার অবস্থা নয় যে টিউশন লাগবে না, বাড়িতে পড়লেই হবে, বা তোমার কী বলে স্কুল কলেজে ভর্তি করতে সেরকম মাইনে লাগতো না আমাদের সময়। কিন্তু এখনকার দিনে তো প্রচুর প্রচুর টাকার প্রয়োজন, আর তার জন্যই তো এইসব রোজগার। তাহলে বাচ্চার পেছনে খরচ করবো না তো কার পেছনে খরচ করবো? কাজে যে সমস্যাগুলো টনদীপ তুলে আনার চেষ্টা করছে, কারোর কথায় বা নিজের বুদ্ধিতে বলতে পারবো না, কারণ ও তো নিজে টিউশনের কিছুই বোঝে না, কোনোদিন যায়ও নি আমার মনে হয়, বা পড়েও নি। যা পড়েছে বাড়িতে বসে পড়েছে ওর মা বাবার কাছে, এইটুকু না জেনে না বুঝেও আমি বুঝতে পারি ওর বাবা মা এভাবে নিয়ে যাওয়া আসা করবে না। আজকে টনদীপ ছেলের জন্য যেটুকু বা দেখাচ্ছে সেটা কিন্তু পার্ট অফ ব্লগিং, ওর ভিউয়ার্সদের জন্য। ও যদি এটা না করতো, ওর ভিউয়ার্সরাই ওকে ছিছি করতো, বা যে ভিউজটুকু দিচ্ছে সেটা দিত না, ঠিক আছে? কাজে আজও যেসব নেগলিজেন্সি ও করবে বা টেনে আনবে বা অজুহাত দেখাবার চেষ্টা করবে, সেটা কিন্তু বেশি দিন টিকবে না। কারণ বাচ্চার অবহেলা, বাচ্চার উপর অবহেলা কিন্তু কেউ মেনে নেবে না, কেউ না, না আমরা, না ওর পরের ভিউয়ার্সরা, বুঝতেই পারছো? কারণ এগুলো কিন্তু অনেকের মনেই স্থান পাচ্ছে যে বাচ্চাটার সঠিক পারভারিশ হচ্ছে না, যেটা হচ্ছে না সেটা তো সামনে আসবেই। সত্যিটা কখনো চাপা থাকে না। কাজে যেসব অজুহাত করতে চাইছে, বাড়িতে টিউটর আনতে চাইছে না কেন, বুঝতে পারছো নিশ্চয়ই? কারণ টিউটরের কাছে দেওয়া মানেই বাচ্চার মেন্টালিটিটা লোকের সামনে চলে আসবে। যে টিউটর হবে সে কিন্তু বাচ্চার সঙ্গে মিশবে, তাকে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলবে, অনেক কিছু সামনে চলে আসবে ভাই। কাজেই ওই জন্য প্রাইভেট টিউশন দেওয়া হচ্ছে না। আর বাড়ির আশপাশে যারা আছে, আমার মনে হয় না তারা সেইভাবে শিক্ষিত যেভাবে একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ে নিশ্চয়ই, আশা করি। কারণ বাংলা রাইমসও তো পড়তে শুনি, ফুল ইংলিশ মিডিয়াম বোধ হয় নয়, যাই হোক বাংলাও একটু একটু শেখানো হয়। তাহলে সেইভাবে মনে হয় না কেউ এডুকেটেড আছে, আমার যতদূর মনে হয়। নাহলে কিছুদিন আগেও পড়তে পাঠায় না কেন? মানে বাচ্চাটার অক্ষর জ্ঞানও সঠিক, অর্থাৎ পুরোপুরি। যেমন আমরা জানি যে পুরো স্বরবর্ণ, পুরো ব্যঞ্জনবর্ণ, পুরো ইংলিশ অ্যালফাবেট, তারপর নাম্বারিং ব্যাপারটা 1 to 100, 1 থেকে 100, সংখ্যায়, কথায়, বুঝতে পারছো কতটা পুরো ব্যাপার। এরপরে চলে আসবে, এগুলো শেখার পর চলে আসবে বর্ণ পরিচয়। আরে এগুলো স্কুলে করাক না করাক, আমাদের সময়ও কিন্তু স্কুলে সেভাবে করায়নি, যেহেতু কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম ছিল, আমাকে বাড়িতে বসে করাতে হয়েছে। কারণ আমি চেয়েছিলাম আমার মেয়ে বাংলাটাও শিখুক, কারণ বাংলাটার শেখাটা খুব দরকার, অর্থাৎ বেসটা তৈরি হবে, তাই না? তুমি যদি উচ্চারণ জ্ঞান বেসটাই যদি না থাকো, তুমি কিন্তু কী বলে স্পেলিং মিস্টেক করবে, প্রোনাউন্সিয়েশন ঠিকভাবে করতে পারবে না। কাজেই বর্ণ পরিচয় পড়ানোটা খুব মাস্ট। যদিও এখন অনেক স্কুলে করানো হয় কি করানো হয় না আমি বলতে পারবো না, তবে শুনেছি করানো হয় না ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। সেক্ষেত্রে তোমার বাড়িতে করাতে হবে। বুঝতে পারছো কতটা টাফ এখনকার কম্পিটিশান? বাচ্চা মানুষ করা, জন্ম দিলেই হয় না, তাকে প্রপার পারভারিশ দেওয়াটাও একটা বিশাল হেডেকের ব্যাপার। কাজে টনদীপের মাথায় এগুলো ঢুকবে কি ঢুকবে না আমার জানা নেই, আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম, কারণ এটা কিন্তু খুব একটা টাফ পজিশান আসতে চলেছে ভবিষ্যতে, কম্পিটিশনও আসতে চলেছে টনদীপের ক্ষেত্রে। এইসব প্রবলেমগুলো কিন্তু ওর পক্ষে খুব হার্ডার হয়ে উঠবে এবং ইনার পক্ষে খুব সুবিধাজনক হয়ে দাঁড়াবে আমার মনে হয়, ঠিক আছে?
এইটুকুই বললাম। নেক্সট আবার আসবো একটা নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্য করেই নোটিফিকেশনটা অন করে দিও। এখনকার জন্য টাটা, বাই।